জানুয়ারি মাসের এক তীব্র শীতের সকাল। কুয়াশা ঘেরা পাহাড়ের ঢালে ছোট্ট গ্রাম সিলারিগাঁও তখনও ঘুমে আচ্ছন্ন। এই গ্রামে লোকবসতি খুবই কম, আর পরিবেশ এতটাই নির্জন যে মানুষ ফিসফিস করে কথা বললেও তা যেন কোথাও দূর থেকে শোনা যায়। ঠিক এমন সময় হঠাৎ করেই জমিদার সুধাংশু রায়ের প্রাসাদ প্রমাণ বাড়ি থেকে ভেসে এলো এক আর্ত চিৎকার। বাড়ির লোক যখন সেই চিৎকার শুনে দৌড়ে গেল সুধাংশু রায়ের ঘরের দিকে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কারণ সুধাংশু রায়, যার নাম সবাই ভয় আর শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে, তাকে পাওয়া গেল নিজের ঘরে গলা কাটা অবস্থায়। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় সেটা ভেঙে প্রবেশ করতে হয় বাড়ির লোকেদের। জানালাও ছিল বদ্ধ অবস্থায়, অথচ মেঝেতে রক্তের ছাপ স্পষ্ট। ছেঁড়া কাগজের টুকরো আর একটি অদ্ভুত পুরনো মানচিত্র সেখানে পাওয়া গেল। আর সেই ছেঁড়া কাগজটায় সোজা সরল ভাষায় লেখা ছিল, গুপ্তধনের লোভী অভিশাপের কারণ, বেশি কৌতূহল ভালো নয়। যে এই গুপ্তধনের সন্ধান করবে, অভিশাপ এইভাবেই তাকে গ্রাস করবে। আমি আর ব্যোমকেশ কয়েকদিন হলো ছুটি কাটাতে এসেছি এই পাহাড়ের কোলে ছোট্ট শহর কালিম্পংয়ে। আমাদের উদ্দেশ্য নিতান্তই সাধারণ। কলকাতায় একটার পর একটা কেসের ঠেলায় ব্যোমকেশ অতিষ্ঠ হয়ে শেষ অবধি বলে ওঠে, অজিত, বুঝলে ভাইয়া, এবার একটু ছুটি ভোগের দরকার আছে। মনটা এবার কেমন পাহাড় পাহাড় করছে। আর মন ভালো করার ঠিকানা তো এই একটাই। কি, চলো বেরিয়ে পড়া যাক। যেমন বলা তেমন কাজ। আমরা কালিম্পং শহরে পৌঁছাই রাতের অন্ধকারে। তাই পরের দিন ঘুম ভাঙার সাথে সাথেই আমরা সাক্ষী হই কালিম্পংয়ের ঘন কুয়াশা ঢাকা একটা অসাধারণ সুন্দর সকালের সাথে। হোটেলের বাইরে থেকে ভেসে আসছে নানা রকম পাখিদের মিষ্টি ডাক। তবে এর মাঝেও সূর্যমামা ওঠার সাথে সাথেই কাঞ্চনজঙ্ঘা আমাদের সামনে নিজের অপরূপ সুন্দর রূপ উজাড় করে দিল। আমি যতবার কাঞ্চনজঙ্ঘা দেখি ততবারই যেন মুগ্ধ হয়ে উপভোগ করি সৃষ্টিকর্তার সৃষ্ট এই অসাধারণ ভাস্কর্য। ব্যোমকেশও তখন হোটেলের বারান্দায় দাঁড়িয়ে সেই সুন্দর অবিস্মরণীয় কাঞ্চনজঙ্ঘার কোলে সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করছিল। তবে কিছুক্ষণ পরেই বেয়ারা আমাদের চা আর সেই দিনের খবরের কাগজটা ঘরে দিয়ে গেল। গরম চায়ে চুমুক দেওয়ার সাথে সাথেই খবরের কাগজটা খুলে দেখলাম একটা খবর আমায় খুব আকর্ষণ করল। ব্যোমকেশ পাশেই ছিল, আমি তাকে পড়ে শোনালাম। ছোট পাহাড়ি গ্রাম সিলেরিগাঁওয়ের জমিদার সুধাংশু রায়ের রহস্যজনক খুন। বন্ধ ঘরের ভেতর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ, আর সাথে পাওয়া গেছে একটা অদ্ভুত মানচিত্র, যা নাকি গুপ্তধনের ইঙ্গিত। আর এই খুনের কিনারা করার জন্য প্রয়োজন একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন গোয়েন্দার। ব্যোমকেশ ঘটনা শুনে হাসতে হাসতে বলল, বুঝলে অজিত, সিলারিগাঁও কিন্তু কালিম্পং থেকে খুব বেশি দূরে নয়, ঘন্টা পাঁচেকের রাস্তা। গুপ্তধনের খোঁজ, অভিশাপের গুজব আর একজন ধনী জমিদারের মৃত্যু, নিঃসন্দেহে ব্যাপারটা আকর্ষণীয়। ছুটি ভোগের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কাজটা হলে মন্দ হয় না, কি বলো? শুনেছিলাম ঢেঁকি নাকি স্বর্গে গিয়েও ধান ভানে, আজ তা দেখেও নিলাম। আমার আপত্তি নেই, কাগজে যখন গোয়েন্দা চাই বলে বিজ্ঞাপন দিয়েছে তখন আর অপেক্ষা করে লাভ কি? চলো বেরিয়ে পড়াই যাক। ব্যোমকেশ বলেই রেখেছিল সে বেরোবে, তাই আমরা আর দেরি করিনি। সকাল সকাল হোটেলেই ব্রেকফাস্ট সেরে তৈরি হয়ে নিলাম। একটা গাড়ি ভাড়া করে আমরা বেরিয়ে পড়ি সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে। কি জানি কি রয়েছে কপালে। ব্যোমকেশ আগেই বলেছিল কালিম্পং থেকে গ্রামটার দূরত্ব ঘন্টা পাঁচেকের পাহাড়ি পথ। গাড়ি যত ওপরে উঠছে ঠান্ডা হাওয়ার তীব্রতাও যেন শরীরে কাঁপুনি ধরিয়ে দিয়ে যাচ্ছে। রাস্তার দুপাশে পাইন গাছের সারি
আর মাঝে মাঝে চোখে পড়ছে একটা দুটো ছোট পাহাড়ি গ্রাম। ব্যোমকেশ আগেই ফোন করে জানিয়েছিল যে আমরা আসব। জমিদার বাড়ি পৌঁছে দেখি সেখানকার পরিবেশ বেশ ভারী। আর গাড়ি যখন পথ শেষ করে জমিদার বাড়ির গেটে এসে দাঁড়ায়, তখন বুঝতে পারি বাড়িটা পাহাড়ের ওপরে এক চমৎকার জায়গায় অবস্থিত। বাড়ি বললে ভুল হবে, কারণ এটা যেন মস্ত এক পাহাড়ি ধাঁচে নির্মিত প্রাসাদ। বিশাল কাঠের দরজা, লোহার ফ্রেমের জানলা, আর বাইরে গেটে অবস্থান করছে দুটো পাথরের কাজ করা সিংহ মূর্তি। দারোয়ান গেট খুলে দেওয়ার সাথে সাথেই আমরা দেখতে পেলাম একজন বয়স 30-এর জোয়ান লোককে। পরে জেনেছি তিনি হলেন মৃত জমিদারের ভাই দীপনারায়ণ রায়। তিনি আমাদের দেখে নমস্কার জানিয়ে অভ্যর্থনা জানালেন। ব্যোমকেশ বাবু, আমাদের পরিবারের আজ চরম বিপদ। দাদার এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। গ্রামের লোকেরা বলছে এটা নাকি অভিশাপ, কিন্তু আমি জানি গুপ্তধনের লোভই দাদার মৃত্যুর কারণ হতে পারে। অভিশাপ বলে কিছু হয় না দীপনারায়ণ বাবু। যে রহস্য যত বেশি ধোঁয়াশা তৈরি করে, মানুষ তখন তাকে লুকোনোর জন্য অভিশাপের নাম দেয়। আমি অন্তত সত্যান্বেষী হিসেবে এই সমস্ত জিনিসে বিশ্বাস করি না। সে যাই হোক, আমি ঘটনাস্থল একবার ঘুরে দেখতে চাই, যেখানে আপনার দাদার মৃত্যু ঘটেছে। অবশ্যই, আপনারা আমার সাথে আসুন। বাড়ির ভিতরে প্রবেশ করে দেখলাম চারিদিকে ছড়িয়ে রয়েছে দামি আসবাবপত্র আর বিলেতি ফুলদানি। বাড়ির প্রতিটা ঘরে ঝুলছে একটি করে ঝাড় লণ্ঠন। কিছু কিছু জায়গায় দেওয়ালে হরিণের শিংও যেন চোখে পড়ল। আপাত দৃষ্টিতে যা দেখলাম, বলা যায় এই জমিদার বাড়ির অবস্থা এখনও অবস্থাপন্ন। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আমরা প্রবেশ করলাম একটা বড় ধরনের ঘরে। আর এটাই যে জমিদারের শোয়ার ঘর ছিল তার বলে দিতে হয় না। দরজার লক ভাঙা, অর্থাৎ মৃতদেহ উদ্ধার হয়েছে দরজা ভেঙেই আশা করা যায়। তবে খুনটা হলো কিভাবে? মেঝেতে এখনো লেগে রয়েছে রক্তের দাগ, আর একটি পুরনো মানচিত্রের টুকরো পাশের দেরাজের ওপরে রাখা। ব্যোমকেশ প্রথমে গিয়েই সেটি হাতে তুলে নিয়ে ভালো করে দেখল। আমিও দেখলাম নকশাটা, আর এটাই সেই গুপ্তধনের নকশা, সেটা বলে দিতে হয় না। আচ্ছা দীপনারায়ণ বাবু, এই মানচিত্রের কোনায় একটা অদ্ভুত প্রতীক আছে। এটা কি কোনো মন্দিরের চিহ্ন? হ্যাঁ ব্যোমকেশ বাবু, এটা একটি মন্দির। দাদা বহুবার সেখানে গিয়েছিলেন গুপ্তধনের সন্ধানে, তবে তিনি কিছু পেয়েছিলেন কিনা বলতে পারবেন না। আর এই হুমকি চিঠিটা পড়েছিল মৃতদেহের পাশে। এই যে। বলে ভদ্রলোক পকেট থেকে বার করে আনলেন একটা দলা মোচা করে ভাঁজ করা একটি কাগজ, যেখানে লেখা, গুপ্তধনের লোভী গ্রাস করবে তার সন্ধানকারীকে। এই বাড়িতে আপনি ছাড়া আর কে কে থাকেন? আমি সবার সঙ্গে কথা বলতে চাই। বাড়িতে লোক বলতে দাদা স্ত্রী শ্রেয়া রায় এবং তার একমাত্র ছেলে সৌরভ রায় এবং দাদার সহকারী অজয় ঘোষ। আর সবসময় কাজের জন্য একজন চাকর আছে। ড্রাইভার আর গেটের দারোয়ানকে তো আপনি দেখেছেন। আমি সবাইকে এক এক করে ডেকে দিচ্ছি, সবাই আপনাকে এই তদন্তে সাহায্য করবে। আমরা সেই ঘর থেকে বেরিয়ে আসার সাথে সাথেই ঘরটা বন্ধ করে দেওয়া হলো। আমরা এবার বেরিয়ে গিয়ে বসলাম পাশের একটি ঘরে। প্রথমেই আমাদের সাথে দেখা করতে এলেন জমিদার বাবুর স্ত্রী। ভদ্রমহিলা এখনও তার স্বামীর মৃত্যু কাটিয়ে উঠতে পারেননি, তাই চোখ এখনও তার কান্নায় ভেজা। ব্যোমকেশ প্রশ্ন করল, আপনার স্বামী অর্থাৎ সুধাংশু বাবু কি আপনার সঙ্গে গুপ্তধন উদ্ধার নিয়ে কখনো কোনো কথা বলতেন? আর তার মৃত্যুর জন্য আপনি কি কাউকে সন্দেহ করেন? এমনি তো তিনি কারোর সাথে বেশি কথা বলতেন না, কিন্তু শেষের কটা দিন আমার স্বামী বলেছিলেন তিনি নাকি গুপ্তধনের খুব কাছেই পৌঁছেছেন। আমি তাকে বারবার সতর্ক করেছিলাম, কিন্তু তার ওই গুপ্তধনের লোভী তাকে শেষ করে দিল। আর কেই বা তাকে খুন করতে পারে ব্যোমকেশবাবু বলুন? তিনি যে ঘরে রাতে কাজ করছিলেন সেটা তো বন্ধ ছিল। তার মানে আপনি বলছেন সেদিন রাতে সুধাংশুবাবু নিজের ঘরে কাজ করছিলেন অনেক রাত অবধি, আর আপনি তখন কোথায় ছিলেন? আমি তো আমার ছেলের ঘরেই শুয়েছিলাম। ছেলে কলকাতায় বড় কলেজে পড়াশোনা করে। ওর বাবার মৃত্যুর সংবাদ পেয়েও ছুটে এসেছিল। ও ওইসব খুনের সময় তো ছিল না, আর ও এই খুনের ব্যাপারে বিশেষ কিছু জানেও না। ঠিক আছে,
আপনি এবার সেক্রেটারি অজয় ঘোষকে পাঠিয়ে দিন। ভদ্রমহিলা বেরিয়ে যেতেই বাইরে একটা কাশির শব্দ শুনতে পেলাম। বলছি আসতে পারি? হ্যাঁ অলোকবাবু, আসুন। আপনার প্রথম প্রশ্ন হলো, আপনি এখানে কতদিন কাজ করছেন, আর জমিদার বাবুর মৃত্যুর জন্য আপনি কি কাউকে সন্দেহ করেন? দেখুন গোয়েন্দাবাবু, সুধাংশু রায় তার জমিদারি জীবনে অনেক শত্রু তৈরি করেছিলেন। গ্রামের অনেকেই তার প্রতি বেশ ক্ষুব্ধই ছিল। যে কেউই প্রতিশোধ নেওয়ার জন্য তাকে খুন করতেই পারে। আর আমি এই কয়েক মাস হলো কাজ করছি। এর আগে যে কাজ করত তার নাম অলোক সেন। তাকে জমিদারবাবু অন্য কাজে দরকার বলে আমাকে এই কাজে বহাল করেছিলেন। ব্যোমকেশ অজয়ের দিকে গভীর দৃষ্টিতে চেয়ে বলল, আপনি ভুল করছেন অজয়বাবু, আমি গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী, আর সত্য অনুসন্ধানই আমার পেশা। সে যাই হোক, জমিদারবাবুর শত্রু হওয়ার কারণ? ও আচ্ছা আচ্ছা, মাফ করবেন। দেখুন, ধনীর যে শত্রু হবে তা তো আপনাকে আর আলাদা করে বলে দিতে হবে না ব্যোমকেশবাবু। প্রথম কথা, ব্যবসার জন্য ও টাকার জন্য অনেক সময় অনেকজনের সঙ্গে বেশ মনোমালিন্য হয় ওনার। তাই খুন তো প্রতিশোধ নিতেও অনেকেই করে থাকতে পারে। আর সন্দেহের কথা যদি বলেন, না না, আমি ওটা ঠিক বলতে পারবো না। আমার ওই বিষয়ে তেমন কোনো ধারণা নেই, মাফ করবেন ব্যোমকেশবাবু। আচ্ছা ঠিক আছে অজয়বাবু, আপনি এখন আসতে পারেন, তবে ভবিষ্যতে তদন্তের জন্য আপনাকে আবার ডাকা হতে পারে। ভদ্রলোক বাইরে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ব্যোমকেশ চিন্তিত স্বরে বলল, প্রতিশোধ আর লোভ এই দুটো সাধারণত একসঙ্গে চলে, তবে এই খুনটা খুবই মাথা খাটিয়ে করা হয়েছে তা বলে দিতে হয় না। আমাদের সময় নষ্ট করা যাবে না। এই মানচিত্র আমাদের রহস্যের পরবর্তী ধাপ দেখাবে। জমিদারবাবু গুপ্তধনের কতটা সন্ধান পেয়েছিলেন সেটা একবার খুঁটিয়ে দেখা দরকার। জমিদারের রহস্যময় খুন আর গুপ্তধনের মানচিত্রের সূত্র ধরে আমাদের পরবর্তী কাজ ছিল জমিদার সুধাংশু রায়ের শত্রু এবং তাঁর জীবনের অজানা দিকগুলো খুঁজে বের করা। তাই পরের দিন সকালে দীপনারায়ণ রায়কে ওই ব্যাপারে জিজ্ঞেস করায় তিনি জানালেন, শত্রুর কথা যদি আপনি বলেন ব্যোমকেশবাবু, রজন দত্ত আমাদের পরিবারের এক সময়ের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। দাদা আর রজনের একসঙ্গে ব্যবসাও শুরু করেছিলেন। তবে রজনের একটা দুর্বলতা ছিল, লোভ। একসময় রজন আমাদের ব্যবসার টাকা নিজের কাজে ব্যবহার করার চেষ্টা করে। দাদা বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়। ফলে রজন একদিকে ব্যবসা হারায় আর অন্যদিকে মান ইজ্জত শেষ হয়ে যায়। শোনা যায় সেই মনের দুঃখে গ্রাম ছেড়ে চলে যায়। ব্যোমকেশ কথাটা শুনে গম্ভীরভাবে বলল, লোভ এবং অপমান দুই একজন মানুষকে ধ্বংসের কিনারায় পৌঁছে দিতে পারে। তবে এর সঙ্গে গুপ্তধনের মানচিত্রের কি সম্পর্ক? রঞ্জন কি ফিরে এসে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিল? এ ব্যাপারে আমি নিশ্চিত নই ব্যোমকেশবাবু। তবে কয়েকদিন আগে গ্রামে একজন অচেনা লোককে ঘোরাঘুরি করতে দেখেছে গ্রামের কিছু মানুষ। তার চেহারার বর্ণনা শুনে মনে হচ্ছে সে রজন হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আর একবার একটু আপনার দাদার ঘরটা খুঁজে দেখতে চাই। আসলে আগের দিন আপনার দাদার টেবিলে একটা ডায়েরি আমার চোখে পড়েছিল। ভদ্রলোক আশা করি ডায়েরি লিখতেন, কিন্তু কাল বাড়ির সকলকে জিজ্ঞাসাবাদ করার দরুন সেটি দেখা হয়নি। অবশ্যই। তবে ব্যোমকেশবাবু, আমার মনে হয় ওই ডায়েরি পড়ে আপনি হতাশ হবেন। কারণ দাদা বেশি দিন ডায়েরি লিখতেন না। হঠাৎ করেই যদি কোনো স্মরণীয় বা বিশেষ দিন তার জীবনে ঘটলে তিনি সেটা ডায়েরির পাতায় বন্দী করতেন। হতাশ হতে আমার কোনো অসুবিধাই নেই দীপনারায়ণবাবু। এই কেসের কিনারা করতে গেলে এটা অত্যন্ত প্রয়োজনীয় তথ্য হতে পারে। আর তোমার দাদার ওই টেবিলে রাখা ডায়েরিটাই আমার দরকার। দীপনারায়ণবাবু আপত্তি জানান। তিনি তৎক্ষণাৎ সেটি এনে ব্যোমকেশের হাতে তুলে দেন। ব্যোমকেশ বোধ করি আজ আর কোথাও বেরোবে না। জমিদারবাবুর ডায়েরি পড়ে সে তথ্য খুঁজতে বসবে আজ। আমি আর কি করি, বাড়ির ব্যালকনিতে বসে সামনের পাহাড়ের কোলে ভেসে যাওয়া মেঘের খেলা দেখছিলাম। তবে আমার মাথায় ঢুকছিল না যে বাড়ির বড় গেটে পাহারাদার আছে, বাড়িতে রাতে লোক আছে, তার ওপর জমিদারের ঘরের দরজা রাতে বন্ধ ছিল। খুনি কিভাবে তাকে খুন করল
একটার পর একটা রহস্য যেন মেঘের মতো ভেসে আসছিল, আর ব্যোমকেশ জানে এই রহস্যের সমাধান করতে হলে চাই সঠিক তথ্য। তাই সে সেটাই সংগ্রহ করতে বসেছে। সময় মতো আমাদের দুপুরে খাওয়ার জন্য ডাক পড়ল। সেই খাবার টেবিলে যা সব এলাহি আয়োজন তা দেখে তো আমি অবাক হয়ে গেছি। কারণ সামনে সাজানো রয়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তারপর মাছের মাথা দিয়ে বিউলির ডাল, শুক্তো, আরও 3 রকম ভাজা, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মালাইকারি, আর শেষ পাতে খাসির মাংস, মিষ্টি, চাটনি, পাঁপড় সবই আছে। খাওয়ার টেবিলে যেন আমরা উঠতে যেতে চাইলেও খাওয়ার যেন ফুরোতেই চায় না। খাওয়া দাওয়ার এত এলাহি আয়োজন দেখে বুঝতে পারলাম জমিদার বাড়ির অতিথি আপ্যায়ন অত্যন্ত নিপুণভাবে করা হয়। সে যাই হোক, আমাদের জন্য আলাদা একটা ঘর দেওয়া হয়েছিল। দুপুরে একটু ব্যোমকেশ খাওয়া দাওয়া সেরে ঘরের মধ্যেই সিগারেট জ্বালিয়ে এদিক ওদিক পায়চারি করছিল। আমি বুঝতে পারলাম ও কিছু একটা জিনিস নিয়ে চিন্তা করছে। আমি আর থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি তো সারা দুপুর বসে ডায়েরিটা পড়ছিলে, সেটা দিয়ে কি কোনো নতুন তথ্য আবিষ্কার হলো? ব্যোমকেশ একবার সিগারেটে টান দিয়ে নিজের পকেটে হাত ঢুকিয়ে একটা কাগজ বার করে আমার হাতে দিল। আমি যতদূর দেখে বুঝলাম এটা কোনো হুমকি জাতীয় চিঠি, আর চিঠিটা পড়ে আমার শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল। কারণ সেখানে লেখা ছিল, সুধাংশু, একদিন তোমার প্রতিটি কাজের জন্য আমি প্রতিশোধ নেব। তুমি আমার জীবন ধ্বংস করেছ, তবে মনে রেখো, আমি তোমাকে শেষ করে ছাড়ব। চিঠিটা পড়ে আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, ব্যোমকেশ, আমি এখানে একটা জিনিস বুঝতে পারছি না, খুনের উদ্দেশ্যটা কি? গুপ্তধনের জন্য কি সে খুন করলো, নাকি প্রতিশোধ নেওয়ার জন্য? আচ্ছা, তোমার কি মনে হয়? বুঝলে অজিত, খুনির উদ্দেশ্য খুঁজে পাওয়া খুবই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রঞ্জন যদি খুন করে থাকে তবে সে শুধু প্রতিশোধই নেয়নি, বরং সে গুপ্তধনের নকশা উদ্ধার করতেও খুনের পরিকল্পনা করতে পারে বলে আমার বিশ্বাস। তবে এখন কি করণীয়? বিকেলে একবার গ্রামের মন্দিরের দিকে যেতে হবে। যে নকশার টুকরো আমাদের হাতে এসেছে সেটাই যে মন্দিরের উল্লেখ আছে সেটা একবার ঘুরে আসা দরকার, যদি কোনো নতুন তথ্য উদ্ধার হয়। যেমন বলা তেমন কাজ। সেই দিন বিকেল 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম সেই মন্দিরের উদ্দেশ্যে। দীপনারায়ণবাবু আমাদের সাথে যাবেন বলেছিলেন, কিন্তু ব্যোমকেশ জানায় আমরা খুঁজে নিতে পারব। আসলে আমি জানি ব্যোমকেশ তদন্তের ব্যাপারে খোঁজ করতে যাচ্ছে, এতে সে আর কাউকে নিতে চায় না। আমরা পাহাড়ি গ্রামের পথ ধরে মানুষজনকে জিজ্ঞেস করতে করতে এগিয়ে চললাম। গ্রামের এক জায়গায় একটা চায়ের দোকান দেখে ব্যোমকেশ বলল, বুঝলে অজিত, এই সমস্ত গ্রামের চায়ের দোকান হলো সমস্ত রকম আড্ডা ও খবর বিনিময়ের স্থান। চলো ভাইয়া, একটু চা খেয়ে আসা যাক। দোকানে একজন বয়স্ক মানুষ বসেছিলেন। ব্যোমকেশ ওনাকে 2 কাপ চা দিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি এখানকার জমিদার বাবুর মৃত্যুর ব্যাপারে শুনেছ নিশ্চয়ই। তোমাদের কি মনে হয় কিভাবে ওনার মৃত্যু হয়েছে? আপনারা শহরের বাবু বলে মনে হচ্ছে। জমিদার বাবুর মৃত্যুর ব্যাপারে আমরা জানি না, কিন্তু ওনাকে যে কোনো অভিশাপ মেরেছে তা আমরা বুঝতে পারি। কারণ উনি অনেক দিন ধরেই এই মন্দির আর মন্দিরের পাশের জঙ্গলে একা একা কিছু খুঁজছিলেন। হয়তো ওনার পেছন পেছন কোনো অপশক্তি ওনার বাড়ি পৌঁছে গেছিল, ওরাই ওনাকে মেরে দেয়। আচ্ছা কাকা, তুমি ওসব ছাড়ো। এখানে কি কয়েকদিন ধরে কোনো অদ্ভুত ও নতুন লোককে ঘোরাঘুরি করতে দেখেছো? হ্যাঁ, কয়েকদিন ধরে একটা পাগল ওই মন্দির আর তার আশেপাশে গ্রামে দেখা যাচ্ছে। আগে আমরা কোনোদিন পাগলটাকে দেখিনি, লোকটা যেন হঠাৎ করেই আসে আর উবে যায়। একদিন তো আমার দোকানে এসেও বসেছিল। তবে অদ্ভুত হলো, লোকটা পাগলামো করলেও সে কিন্তু চা খেয়ে আমার হাতে চায়ের দাম হিসেবে 2 পয়সা ধরিয়ে দিয়েছিল। বড়ই অদ্ভুত ঘটনা, পাগল চা খেয়ে পয়সা দিচ্ছে, এটা তো কখনো শুনিনি। যাই হোক, গ্রামের মন্দিরটা কি সামনে কাকা? বৃদ্ধ ভদ্রলোকের বলা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যেতেই মন্দিরটা চোখে পড়ল। এটি একটি মহাদেবের মন্দির, তবে আশা করি এখন বিকেল হয়ে যাওয়ার কারণে বন্ধ ছিল। কিন্তু মন্দিরের পাশে একটা ছোট কুঁড়ে ঘর জাতীয়
ছোট পাহাড়ি ঘর থেকে বেরিয়ে এলেন একজন গেরুয়া বসন পরিহিত পুরোহিত। ব্যোমকেশ তার দিকে এগিয়ে গিয়ে বলল, নমস্কার ঠাকুরমশাই, এটাই রায় জমিদারদের প্রতিষ্ঠা করা মন্দির, তাই তো? আর আমরা রায়বাড়ি থেকেই আসছি। আপনার থেকে কিছু তথ্য জানতে চাই। আশা করি আপনি আমাকে সাহায্য করবেন। জানি জানি, আমাকে সুধাংশু রায়ের মৃত্যুর কথা জিজ্ঞাসা করতে এসেছো তো? আসো, বসো মন্দিরে। আমার নাম বিজয় ত্রিপাঠী। প্রায় 30 বছর এই মন্দিরের নিত্য সেবা আমি করছি। তোমাদের যে গুপ্তধন নিয়েও জিজ্ঞাসা থাকবে, আমি সেটাও বুঝতে পারছি। আমরা মন্দিরে প্রবেশ করতেই পুরোহিত মশাই গর্ভগৃহের দরজা খুলে দিলেন। মহাদেবের মূর্তির সামনে প্রণাম জানিয়ে আমরা ওনার উত্তরের অপেক্ষায় বসলাম। জমিদার সুধাংশু রায় এক প্রাচীন গুপ্তধনের বিষয়ে জানবার পর থেকেই একটু বেশি অস্থির হয়ে উঠেছিলেন। তিনি আমাকেও বহুবার বলেছিলেন সেটা নাকি তার পরিবারের সম্পত্তি। আমি তাকে বহুবার বারণ করেছিলাম ওইসব বিপদকে যেন না ডেকে নিয়ে আসে, কিন্তু তিনি আমার কথা একদমই শোনেননি। আর শেষমেশ সেই অভিশাপই গ্রাস করলো তাকে। তার মানে আপনি বলতে চাইছেন ওই গুপ্তধন সত্যি আছে? আগে হ্যাঁ, গুপ্তধন তো আছেই। আমি আসলে কোনোদিন চাইনি যে জমিদার বংশের কারোর উপরে কোনো বিপদ নেমে আসুক, তাই ব্যাপারটাকে গোপন রাখি। আর সত্যি বলতে, গুপ্তধন যে আসলে কোথায় আছে তার সত্যিকারের হদিশ কিন্তু কেউ জানে না। আমরা যখন মন্দির দিয়ে বেরোলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। পাহাড়ি গ্রামের সন্ধ্যা নামে ঝপ করে, আর সাথে নামে ঠান্ডা। আমরা যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে এগিয়ে যেতে শুরু করলাম। এখানে সন্ধ্যের পর থেকেই রাস্তায় যেন জনমানুষ কমে আসে। আমরা একটু আগে এগোনোর সাথে সাথেই হঠাৎ করে একটা গাছের নিচে একটা অদ্ভুত দর্শন লোকের দেখা পেলাম। লোকটার মুখ ভর্তি পাকা দাড়ি, শরীরে ছিন্ন ভিন্ন পোশাক, চোখ দুটো অদ্ভুত রকমের লাল, আর তার কাঁধে ছিল একটা বস্তা। লোকটা আমাদের দেখেই হঠাৎ করে একটা আদলা ইট তুলে ছুঁড়ে মারলো আমাদের দিকে। অতর্কিতে এমন আক্রমণ আমরা কল্পনাও করতে পারি। ইটটা পাশের একটা গাছের গুঁড়িতে লাগলো। ব্যোমকেশ ছুটে পাগলটার দিকে তেড়ে গেল, কিন্তু পাগলটা যেন নিজের আনমনে চিৎকার করতে করতে পালাতে পালাতে বলতে লাগলো, গুপ্তধন গুপ্তধন, যে আসবে সে মরবে, অভিশাপ কাউকে ছাড়বে না। তুই আয়, আমি আসি, সবাই মরবে। গুপ্তধন, খালি গুপ্তধন। ব্যোমকেশ খানিকটা পেছনে ছিল। সেই সুযোগে লোকটা বোধ করি তীব্র গতিতে ছুটে পালিয়েছে। আমি হঠাৎ ওর হাতে একটা ছোট ভাঁজ করা ছেঁড়া কাগজ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করি, এই ব্যোমকেশ, তোমার হাতে ওটা কি? এটা একটা ছেঁড়া নকশা। আর যতদূর মনে হচ্ছে আমাদের জমিদার সুধাংশু রায় যে নকশাটা পেয়েছিলেন এটা তাঁরই ছেঁড়া অংশ। তবে এখন প্রশ্ন হলো এই পাগলটাকে, আর এর কাছে ওই ছেঁড়া নকশার অর্ধেক অংশটা এলো কি করে? মনের মধ্যে অসংখ্য প্রশ্ন নিয়ে আমরা ফিরে এলাম জমিদার বাড়িতে। আমি জানি ব্যোমকেশ এখন নিজেকে ডুবিয়ে দেবে ভাবনার জগতে, ও প্রতিটা রহস্য এখন নিজের মনের মধ্যে সাজিয়ে নিতে চাইছে। তাই আর ওকে বিরক্ত করলাম না। পরের দিন সকালে আমার ঘুমটা ভেঙেছিল বেশ বেলার দিকে। সেজন্যই আমি আর ব্যোমকেশকে ঘরে দেখতে পেলাম না। বোধ করি সে হয়তো বেরিয়েছে তদন্তের ব্যাপারে নতুন কোনো তথ্য সংগ্রহ করতে। আমি তখন মনে মনে ভাবছিলাম এবার কি করা যায়। তাই আর দেরি না করে ব্যোমকেশের লাল রঙের ডায়েরিটা খুলে দেখলাম। আমি জানি এটা খারাপ দেখায়, তবে আমার জন্য কৌতূহল সংবরণ করা অসম্ভব হয়ে পড়ছিল। ডায়েরিটা খুলে কিছু প্রশ্ন দেখতে পেলাম আমি, যা অত্যন্ত রহস্যজনক। 1. খুন, কিন্তু কেন? গুপ্তধনের লোভ না প্রতিশোধ? 2. খুনি কি বাইরের লোক না বাড়ির ভিতরের? 3.
গুপ্তধনের নকশার ব্যাপারটা আর কে কে জানে? 4, পাগল কি সত্যিই পাগল, না সবটাই নাটক? 5, বদ্ধ ঘরে খুন অসম্ভব, তবে খুনটা হলো কিভাবে? 6, রঞ্জন এখন কোথায়? সে একা না তার সাথে আর কেউ আছে? 7, গুপ্তধনের নকশা একটা পাগলের কাছে থাকবে কেন? পাগলটাই কি রঞ্জন দত্ত? সবকটা প্রশ্ন পড়ে আমি যা বুঝলাম, এসবের উত্তর খোঁজা আমার কম্য নয়। এইসব প্রশ্নের উত্তর একজনই দিতে পারে, সে হলো সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ যখন ফিরল তখন প্রায় বেলা 11টার কাছাকাছি। সে খালি ফ্রেশ হয়ে ঘরে এসে একটা সিগারেটে টান দিয়ে বলল, অলোক সেন নিখোঁজ হয়েছে অজিত, তাই জন্যই খবরটা শুনে তড়িঘড়ি ছুটে এলাম। আমি বুঝতে পারলাম না ব্যোমকেশ কার কথা বলছে। অলোক সেন নামটা তো আমার চেনা নয়। তাই ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, সেটা আবার কি? আর হঠাৎ করে সে নিখোঁজ হতে যাবে কেন? লোকটা কি তদন্তের ব্যাপারে যুক্ত? সকাল সকাল দীপনারায়ণবাবু আমাকে খবরটা দেন যে অলোক সেন প্রায় কয়েকদিন ধরে নিখোঁজ। আর এই অলোক সেনই কিছুদিন আগে অবধি জমিদারবাবুর কাছে হিসেব নিকেশের কাজ করতেন। আমার মন বলে জমিদার মশাই অলোককে তার গুপ্তধন উদ্ধার করার সঙ্গী করেছিলেন, আর সে হয়তো এমন কিছু তথ্য জানতো যা তার বিপদ ডেকে আনতে পারত, তাই হয়তো গা ঢাকা দিয়েছে। তবে আমি লোকাল থানায় গিয়েছিলাম কোনো অচেনা মৃতদেহ আবিষ্কার হয়েছে কিনা এই কয়েকদিনে। তবে তারা জানায় এমন কিছু খুনের ঘটনা আপাতত ঘটেনি এই কয়েকদিনে। তবে তো ব্যোমকেশ, খুনি কি অলোক সেন লোকটার থেকে গুপ্তধনের হদিশ পেয়ে গেছে এতক্ষণে, তাই তো? আর জমিদার বাবুর খুন করার পর সেই খুনি কি অলোক সেনকে খুন করতে যায়? এটা তো একটা নতুন রহস্য ধরা দিল আমাদের কাছে। খুনি একজন নাকি দুইজন সেটা আমি জানি না, তবে এই আলোক সেন যদি খুন হয়ে থাকে তবে কিন্তু বুঝতে হবে এর পেছনে রয়েছে বিশাল বড় এক ষড়যন্ত্রের হাতছানি। এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে অজিত। ব্যোমকেশ এবার নকশা দুটোর টুকরো একসাথে জোড়া লাগিয়ে টেবিলের উপর রেখে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। আমিও তার পাশে দাঁড়িয়ে দেখছিলাম, তবে কিছু উদ্ধার করতে পারলাম না। অগত্যার কৌতূহল চেপে না বসে প্রশ্নটা করেই ফেললাম, ব্যোমকেশ, এই মানচিত্রের খণ্ডাংশ কি কোনো নির্দিষ্ট জায়গার দিকে নির্দেশ করে? আর এটা কি সত্যিই কোনো গুপ্তধনের নকশা? আমার তো এটাকে খালি পুরনো দিনের এই অঞ্চলের ম্যাপের মতোই দেখতে লাগছে। আমার কথা শুনে ব্যোমকেশ অত্যন্ত উত্তেজিত হয়ে বলল, কি বললে তুমি অজিত? এই ব্যাপারটা তো আমার মাথায় আসেনি। হতেই পারে যে এই নকশা কোনো গুপ্তধনের নয়, এটা আসলে একটা ফাঁদ। আর সব থেকে বড় কথা, আমরা কিন্তু জানি না যে জমিদার বাবু এই নকশার টুকরোটা কোথা থেকে পেয়েছিলেন। একদম সঠিক কথা অজিত, তবে কয়েকটা প্রশ্ন এখনো থেকেই গেল বুঝলে। প্রথম, যদি ধরি রঞ্জন এই খুনটা করে থাকে তবে তার সম্ভাবনা কতটা? আর রঞ্জন যদি পাগল সেজে ঘুরে বেড়াতো গ্রামে, তবে জমিদারকে মেরে ফেলার পর তো তার প্রতিশোধ পূরণ হয়ে গিয়েছিল, তারপরেও কেন সে পাগলের বেশে থাকবে? আর যদি ধরো এই নকশাটা সত্যি সত্যি গুপ্তধনের হয়, তবে সেটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না, কারণ মানচিত্রে দেওয়া প্রতীকগুলো সাংকেতিক, এগুলোকে মেলাতে হবে। তবে এই কাজটি সহজ নয়, মানচিত্র সম্পূর্ণ না হলে সঠিক জায়গা বের করা অসম্ভব। যদি গুপ্তধন থেকে থাকে সেটা উদ্ধার আমাকেই করতে হবে। তবে এখন আমাদের কি করণীয়? আমার মন বলছে ওই পাগলটা অনেক কিছু জানে, ওকে ধরতে হবে বুঝলে, কিন্তু দিনের বেলা তাকে ধরা অসম্ভব। আচ্ছা অজিত, গ্রামের লোকেরা আমাদের কি বলেছিল? পাগলটাকে কোথায় ঘোরাফেরা করতে দেখা যেত বলো তো? যতদূর মনে পড়ে গ্রামের পুরনো শ্মশানে বলেছিল। তার মানে আমরা কি শ্মশানের দিকে যাব নাকি? আমি দেখলাম ব্যোমকেশের মুখে খেলা করছে একটা অদ্ভুত রকমের হাসি। তার মানে যে সেটা আমাকে আর বলে দিতে হবে না। সেই দিন ব্যোমকেশ সারাটা দিন কিছু না কিছু ভাবতে ভাবতেই কাটিয়েছে। তবে রাতের খাওয়া দাওয়া হতেই সে আমায় বলল, অজিত প্রস্তুত হও, আমাদের এখন বেরোতে হবে। আমার মন বলে ওই পাগলটাই আমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে, আমাদের ওকে ধরতেই হবে। ব্যোমকেশ আমায় আগে থেকেই শিখিয়ে দিয়েছিল রাতের বেলা বেরোবার সময় কীরকম পোশাক পরতে হয়। তাই সেই মতো তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। পাহাড়ি এলাকায় রাতের অন্ধকার ক্রমেই গভীর হতে থাকে। বাতাসে অদ্ভুত শীতলতা এবং গাছগুলির শাখাগুলোর মধ্যে হালকা শোঁ শোঁ আওয়াজ ভেসে আসছিল।
পথ শুকনো পাতার আস্তরণে ঢেকে থাকার কারণে আমরা এগোনোর সময় সেটায় পা পড়ার সাথে সাথেই খসখস শব্দ কানে বড়ই অদ্ভুত ঠেকছিল। আমরা যতই এগোচ্ছি রাতের মায়া যেন আরো বেশি গভীর হচ্ছে। কিন্তু হঠাৎ করেই এমন সময় আমাদের কেন জানি মনে হলো আমাদের দুইজনের চলার শব্দ ছড়াও আরও একটা জুতোর শব্দ আমাদের পিছু পিছু চলছে। বোমকে সেই শব্দ লক্ষ্য করে চারিদিকে টর্চ ফেলে দেখল, কিন্তু সেখানে নিকষ অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না। আমরা এবার ধীরে ধীরে প্রবেশ করলাম গ্রামের পুরনো শ্মশানের ভিতর। এটা যে পরিত্যক্ত এবং পুরো শ্মশান হওয়ার দরুন লোকজন এখানে খুব একটা আসে না। শ্মশানের চারিদিকে ছড়িয়ে আছে ভাঙা কাঠ বা জ্বলে যাওয়া ছাইয়ের অবশেষ। আমার মনে হয় কি যেন একটা অদ্ভুত ভয় মেশানো অনুভূতি খেলা করছিল আমার ভিতর। আচ্ছা, ব্যোমকেশেরও কি এমনই অবস্থা? এমন অভিজ্ঞতা আমার জীবনে কোনোদিনও হয়নি। কিন্তু ঠিক এমন সময় আমাদের আচমকা চমকে দিয়ে দূরের একটা ঝোপ হালকা নড়ে উঠল। এই শ্মশানে হিংস্র জানোয়ারের ভয় নেই আশা করি, কিন্তু শিয়াল বা কুকুর থাকলেও থাকতে পারে। আমার বুকটা তখন প্রচণ্ড পরিমাণে ভয়ে ধুকপুক করে ওঠে। আমি বুঝতে পারছি যে আমার হৃৎপিণ্ডটা এখন হাঁপড়ের মতো ওঠানামা করছে প্রচণ্ড ভয়ে। ব্যোমকেশ কিন্তু এমন সময়ও শান্ত। সে আমার কাঁধে একটা আঘাত করে বলল, শোনো, তুমি কিছু শুনতে পাচ্ছ? আমি নিজের মাথাটা ওপর নিচ করে নিঃশব্দে বুঝিয়ে দিলাম, হ্যাঁ। এটা মানুষের আওয়াজ মনে হচ্ছে না, কিন্তু কিছু সন্দেহজনক ব্যাপার ঘটছে। চলো, এই আওয়াজ অনুসরণ করে এগোনো যাক। এটার রহস্য আমায় ভেদ করতেই হবে। আমি আর ব্যোমকেশ সেই শব্দ লক্ষ্য করে শ্মশানের ভিতর একটু একটু করে পা ফেলতে ফেলতে এগিয়ে যেতে থাকি। কিন্তু মন খালি বলছে যদি কোনো বিপদ অপেক্ষা করে থাকে আমাদের জন্য। আমরা আরেকটু এগোতেই হঠাৎ চোখে পড়ল এই নির্জন ফাঁকা স্থানে রাতের বেলা একটা পাগল লোক বসে আছে, আর সে মুখ দিয়ে কিছু একটা কাপড় জাতীয় কিছু টেনে ছিঁড়তে চাইছে। আর তারই পাগলামোর জোরেই মুখ দিয়ে অদ্ভুত শব্দ আমাদের কানে আসছে। আমরা এতক্ষণ লুকিয়ে দেখছিলাম লোকটাকে একটা গাছের আড়াল থেকে। তবে পাগলটা বোধ করি আমাদের উপস্থিতি উপলব্ধি করে শান্ত হয়ে এদিক ওদিক চেয়ে দেখতে লাগলো। ব্যোমকেশ ফিস ফিস করে আমায় বলল, আজি দেখছো, কিন্তু সত্যিকারের পাগল, কারণ কাল যাকে রাতের বেলা আমি ধাওয়া করেছিলাম এটা সেই লোক নয়। তার মানে তুমি বলতে চাইছো এই লোকটার সাথে তদন্তের কোনো যোগাযোগই নেই, তাই তো? আর কালকের আমাদেরকে আক্রমণ করা লোকটা পাগল সেজেছিল। ঠিক তাই, তবে একটা জিনিস আমার মনকে বারবার নাড়া দিচ্ছে। ওটা কি অজিত? একটা জিনিস দেখে ব্যোমকেশ উত্তেজিত হয়ে বলল কথাটা, কিন্তু হঠাৎ করেই যে জিনিসটার দিকে আমাদের চোখ গেল সেটা দেখে আমরা তো অবাক। কারণ পাগলটা ব্যোমকেশের কথা শুনেই তীব্র গতিতে সরে পড়ল, আর যে জায়গায় সে বসেছিল সেই জায়গাটার মাটিটা একটু সরে গেল। আমরা ভালো করে দেখার জন্য জায়গাটায় এগিয়ে যাই, আর আবিষ্কার করি এ তো একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত কাঠামো, আর সেটা সেখানে একটা সুড়ঙ্গকে আড়াল করার চেষ্টা করছে। সেখানে মাটি একটু সরাতেই নিচে একটা সুড়ঙ্গের প্রবেশ পথ চোখে পড়ল আমাদের। ব্যোমকেশ নীরবে সুড়ঙ্গের দিকে তাকিয়ে বলল, এটা তো অনেক দিনের পুরনো বলে মনে হয়। বহু বছর আগে কেউ এই পথ ব্যবহার করত, আর এখন এটি তেমনি বন্ধ হয়ে গেছে। তবে এই স্থানটি আমাদের কিছু বলতে চাইছে। কারণ দেখো অজিত, মাটির জায়গাটা একটু পরিষ্কার, তার মানে কয়েকদিন আগে এখানে মানুষের পা পড়েছে। চলো ভিতরে গিয়ে দেখা যাক। ভেতরে কি আছে আমরা কিন্তু জানি না। কোনো বিপদ আমাদের জন্য কিন্তু অপেক্ষা করে থাকতে পারে। আমরা যদি এখন এটার রহস্য না ভেদ করি তবে হয়তো বহু কিছু আমাদের দিয়ে আড়াল হয়ে থাকবে। চলো, সাবধানে এগিয়ে চলো। আমি আর কথা বললাম না, ধীরে ধীরে সুড়ঙ্গে প্রবেশ করলাম ব্যোমকেশের পেছন পেছন। সুড়ঙ্গটার ভেতরের পরিবেশ ছিল অন্ধকার এবং অদ্ভুত রকমের স্যাঁতস্যাঁতে ঠান্ডা। বাতাসে যেন একটা আঁশটে মাটির গন্ধ লেগেছিল। আমরা বুঝতে পারলাম এটা বেশ ভালো মতোই গভীর। ব্যোমকেশের টর্চ আমাদের সামনের পথ দেখাচ্ছে, আর একটু এগিয়েই আমরা একটা গোপন কক্ষের কাছে পৌঁছলাম। কক্ষটি পুরোটাই মাটির দ্বারা নির্মিত, আর অদ্ভুতভাবে সেটা ছিল অত্যন্ত নিস্তব্ধ। এমন সময় হঠাৎ আমার চোখে একটা জিনিস পড়তেই আমি চিৎকার করে উঠলাম, ব্যোমকেশ, সামনে দেখো, কোন একটা পুরনো কাঠের বাক্স পড়ে।
দ্রুত এগিয়ে গিয়ে বাক্সটির চারপাশে নজর দিতেই বাক্সটির গায়ে মোমের টুকরো এবং ছাইয়ের চিহ্ন চোখে পড়ল আমাদের। ব্যোমকেশ সন্দেহ ভরা কণ্ঠে বলল, এটা তো স্পষ্ট এখানে কিছু ধর্মীয় বা আধ্যাত্মিক কর্মকাণ্ড হয়েছে। মোমের টুকরো এবং ছাইয়ের চিহ্ন এই কথাই বলছে, কিন্তু কেন এখানে, আর কেন এই বাক্স? আমি ধীরে ধীরে বাক্সের দিকে এগিয়ে এসে বললাম, ব্যোমকেশ, এই বাক্সটার ভিতরেই গুপ্তধন নেই তো? ব্যোমকেশ এক মুহূর্ত চুপ হয়ে যায়। তার চোখে স্পষ্ট সন্দেহের চিহ্ন ফুটে উঠেছে। সে নিশ্চিত হয়ে বলে, হ্যাঁ, আমার মন বলছে এটি হলো গুপ্তধনের বাক্স, আর এটিকে আগেও খোলা হয়েছে। তার মানে জমিদার মশাই এটাকে আগেই খুঁজে পেয়েছিলেন এবং তিনি জানতেন এইখানে কেউ আসবে না, আর এই ধরনের গুপ্তধনের লুকিয়ে রাখার জন্য তিনি গোপন স্থানটি ব্যবহার করেছিলেন। এবার যে কাজটা ব্যোমকেশ করল সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। সে দ্রুত গতিতে বাক্সের ওপরের ঢাকনাটা সরাতেই সেইখান থেকে উকি মারল হাজার হাজার সোনার মুদ্রা জাতীয় জিনিস। কিছু দামি জিনিসও ছিল সেইখানে, আর আমাদের টর্চের আলো পড়ায় সেইগুলো তীব্রভাবে চকচক করে উঠল। আমরা একদম সঠিক জায়গায় এসেছি অজিত। এটা হলো সেই গুপ্তধন, আর এটা উদ্ধার করা হয়েছিল আগে, যা করেছিলেন জমিদার সুধাংশু রায়। তারপর সেটা এখানে লুকিয়ে রেখে যান, কিন্তু তার লুকোনোর কারণটা আমায় খুঁজে বার করতে হবে। ব্যোমকেশ, আমাদের উচিত এই কক্ষের চারপাশে জায়গাটা আরো ভালো করে খুঁজে দেখা। যদি এখান থেকে আরো কিছু তথ্য সংগ্রহ করা যায়। আমার কথা শেষ হওয়ার আগেই ব্যোমকেশ ভালো করে চারপাশটা ঘুরে আর পর্যবেক্ষণ করে জানালো, এখানে আর কিছু নেই অজিত, গুপ্তধন উদ্ধার হয়ে গেছে। এখন এই খবরটা পুলিশকে দিয়ে দিতে হবে, ওরা ওই গুপ্তধন উদ্ধার করে নেবে। তবে এখনো আসল রহস্য বাকি। কি রহস্য ব্যোমকেশ? খুন রহস্য। তবে আমার মাথা তৎক্ষণে পরিষ্কার, আর সেই খুন কে করেছে তাও আমি বুঝতে পেরে গেছি। এবার খালি সময়ের অপেক্ষা আসল অপরাধীকে গ্রেফতার করতে। সেই দিনের মতো আমরা ফিরে আসি রায়বাড়িতে। তবে সেই রাতে আমরা যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তা ভাষায় প্রকাশ করা যায় না। ব্যোমকেশ বলেছে ওর সব রহস্যের জট খোলা হয়ে গেছে, কিন্তু আমি এখনও যেই তিমিরে সেই তিমিরেই রয়েছি। আর সব রহস্যের সমাধান করবে একজনই, তার নাম ব্যোমকেশ বক্সী। রাতের বেলা খালি ব্যোমকেশ একবার থানায় ফোন করলো, তবে সে যে অতক্ষণ ধরে কি আলোচনা করলো তা আমি জানি না। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তখন প্রায় 8টা হবে। আমি উঠেই দেখি ব্যোমকেশ তৈরি হচ্ছে, মনে হচ্ছে যেন কোথায় বেরোবে। আমি ঘুম জড়ানো চোখে জিজ্ঞেস করলাম, ব্যোমকেশ, এখন কোথায় যাচ্ছ? তাও আর এত সকাল সকাল? ব্যোমকেশ নিজের রিভলভারটা পকেটে ধোকাতে ধোকাতে বলল, খালি আমি না অজিত, তৈরি হয়ে নাও, রহস্য উদ্ঘাটনের সময় উপস্থিত। স্থানীয় পুলিশকে বলা হয়ে গেছে, ওরা জিপ নিয়ে আসছে, আমাদের পিক আপ করে নেবে। আর আমাদের সঙ্গে আজ অভিযানে যাচ্ছেন স্বয়ং দীপনারায়ণ বাবু। গুপ্তধন উদ্ধার হয়ে গেছে? শুধু এখনো ধোঁয়াশে রয়ে গেছে খুনের রহস্যে। খুনি কি আমাদের জন্য অপেক্ষা করবে নাকি? পাগলটা আমাদের দেখে সেদিন পালাবার সময় একটা নকশা ফেলে দিয়ে গিয়েছিল, মনে আছে? আসলে সেই নকশা কোনো গুপ্তধনের হলেও গুপ্তধন আগেই সরানো হয়ে গিয়েছিল, আর সেটি সরিয়েছিলেন জমিদার সুধাংশু রায়। আর সেই স্থানেই হয়তো এখনো একজন অপেক্ষা করছে গুপ্তধন উদ্ধারে। সে আসলে জানেই না যে গুপ্তধন আর সেখানে নেই, তবে তাকে ধরার সুযোগ আমরা ছাড়তে পারবো না। আমরা তৈরি হয়ে নিচে যেতেই জিপের শব্দ শুনতে পেলাম। একটা গাড়িতে আমি, ব্যোমকেশ, পুলিশ ইন্সপেক্টর আর দীপনারায়ণ বাবু, আর অপর গাড়ি দুটিতে অস্ত্রধারী পুলিশ বাহিনী। ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখলাম সে অত্যন্ত নিশ্চিন্ত। একটা হিন্দি গানের সুর ও যেন ভাসতে শুনলাম। দীপনারায়ণ বাবু আমাদের পথ দেখিয়ে নিয়ে আসছিল এতক্ষণ জঙ্গলের ভেতর দিয়ে। জঙ্গলটা একটু একটু করে বৈধ ঘন হয়ে উঠছে তা আমাদের কাছে স্পষ্ট। নিচে পাকা রাস্তা ছেড়ে আমরা পাহাড়ি মাটির রাস্তা ধরেছি প্রায় মিনিট খানেক। গাড়ি থামলা গভীর বনের মধ্যে। চারিদিকে পাখির কলতানের শব্দ ছাড়া অন্য কিছু শোনা যায় না। এই পাহাড়ি ঘন জঙ্গলের ভেতর দিয়ে গুহার পথে হাঁটতে শুরু করি আমরা। দীপনারায়ণ বাবুর এইসব জঙ্গল চেনা, তাই তিনি আমাদের আগে আগে পথ দেখিয়ে এগোচ্ছিল, কিন্তু তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট।
এবার আমরা পাহাড়ি রাস্তার এমন একটা জায়গায় পৌঁছলাম যেখানে অবস্থান করছে একটা গুহামুখ, যেখানে মানচিত্রের নির্দেশিত প্রতীকগুলোর সঙ্গে মিলে যাচ্ছিল। ব্যোমকেশের কাছে বোধ করি এই গুহারই নকশা ছিল। তবে কি আছে এই গুহায়? ব্যোমকেশ নিজের গুরুগম্ভীর স্বরে বলল, এটাই সেই জায়গা। এখানে কিন্তু রঞ্জন দত্ত আর তার দলবলের লোকেরা লুকিয়ে থাকতে পারে। আমাদের অত্যন্ত সাবধানে এগোতে হবে। ব্যোমকেশের কথা শেষ হওয়ার আগেই আমাদের চমকে দিয়ে পেছন থেকে গম্ভীর কণ্ঠ শোনা গেল। আমরা পেছন ফিরে দেখতে পেলাম একজন বন্দুকধারী লোক তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে, আর তার পেছনে প্রায় জনা 6 লোক। বোধ করি লোকটার সাগরেদ হবে, যাদের মধ্যে একজনের হাতে একটা রিভলভার ধরা, যা এখন তাক করা আমাদেরই দিকে। ব্যোমকেশ নিজের রিভলভার বার করে তাক করল তাদেরই দিকে। গুন্ডাগুলো তখনও দাঁত বার করে কেমন যেন বিশ্রী রকমে হাসছে। আমাদের দল ভারী, কারণ পুলিশ বাহিনী বন্দুক উঁচিয়েই আছে। তবে আমি জানি ব্যোমকেশ চায় না যে এখানে কোনো খুনোখুনি হোক, তাই সে তীব্র চিৎকার করে বলল, তোমরা তোমাদের পিস্তলগুলো নিচে রেখে দাও। আমি কথা দিলাম তোমাদের কোনো ক্ষতি হবে না। আমি সবটা জানি, আর আমার কথা শুনলে তোমরা গুপ্তধন কোথায় আছে সেটাও জানতে পারবে। অশেষ প্রশংসা ব্যোমকেশ বক্সী মহাশয়। আপনি আমার জন্য পুরো গুপ্তধনটাই খুঁজে বার করলেন। আমি জানতাম গুপ্তধন আছে, আর সেটা আছে জমিদার সুধাংশু রায়ের কাছে। তবে সালা মরার আগে গুপ্তধনটা লুকিয়ে রেখে গেল। আমি হাজার খুঁজেও সেটা পাইনি। এই গুপ্তধনের হদিশ পাবার জন্য এই গুহার কাছে আমি দিন রাত খুঁজেছি, কিন্তু এখন আমার এই গুপ্তধন পুরোটাই চাই। রঞ্জন দত্তের চোখে ছিল প্রতিশোধ আর লোভের অগ্নি। ব্যোমকেশ আবার চিৎকার করে বলল, রঞ্জন দত্ত, আপনি কি এই গুপ্তধনের জন্য সুধাংশু রায়কে হত্যা করেছেন? রঞ্জন দত্ত হেসে বলল, সুধাংশু আমার জীবন ধ্বংস করেছে, আমার পরিবারকে পথে বসিয়েছে। আজ এই গুপ্তধনের মালিকানা হবে আমার, শুধুই আমার। কথাটা শেষ হওয়ার আগেই ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা, যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। রঞ্জন লোকটার বোধ করি কথা বলার সময় একটু মনোযোগ অন্যদিকে গিয়েছিল। ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে ব্যোমকেশ তাক করে গুলি ছুড়ে দিল অপর বন্দুকধারী লোকটার পায়ের দিকে, আর ব্যোমকেশের টিপ অব্যর্থ। লোকটা তখন তীব্র যন্ত্রণায় ছটফট করছে মাটিতে পড়ে। ব্যোমকেশ চিৎকার করে বলল, সবাই পাথরের পেছনে লুকাও, সেখানে ওরা আমাদের দেখতে পাবে না। কিন্তু হঠাৎ আবার গুলির শব্দ শুনতে পেলাম আমরা, আর সেটা বেরিয়েছে রঞ্জন দত্তের বন্দুক থেকে। আর সেই গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে লাগলো অপর একটি পাথরের গায়ে। পরপর একটা দুটো করে 5টা গুলি করলো রঞ্জন দত্ত আমাদেরকে তাক করে। হয়তো সে প্রতিশোধের আগুনে পাগল হয়ে গিয়েছে, কিন্তু সেই সুযোগেই আমাদের পুলিশ ইন্সপেক্টর সহায়বাবু পেছনের জঙ্গল দিক দিয়ে ঘুরে গিয়ে দাঁড়ান রঞ্জন দত্তর পেছনে। রঞ্জন তখন এলোপাথারি গুলি ছুড়তে ব্যস্ত, কিন্তু কখন যে তার বন্দুক ফাঁকা হয়ে গেছে সেটা জানে না। বাকি পুলিশ দল এবার বন্দুক উঁচিয়ে তীব্র গতিতে ছুটে গেল লোকগুলোর দিকে। তখন যে যেদিকে পেরেছে ছুটে পালিয়েছে। আমাদের হাতে গ্রেফতার হয় রঞ্জন দত্ত ও তার দলের 3 জন লোক। যে লোকটার পায়ে গুলি লেগেছিল তাকে তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। রঞ্জন দত্ত এখন মাটিতে হাঁটু গেড়ে মাথার ওপর 2 হাত তুলে স্যারেন্ডার করার ভঙ্গিতে বসে আছে। ব্যোমকেশ ওনার দিকে এগিয়ে গিয়ে গম্ভীর স্বরে বলল, রঞ্জন দত্ত, প্রতিশোধ আর লোভ কখনো মানুষকে শান্তি দিতে পারে না। তোমার জীবনের এই পরিণতি তোমার নিজের হাতেই লেখা হয়েছে। আমি এবারে থাকতে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম, তার মানে কি খুনটা করেছিলেন এই রঞ্জন দত্তই? আর গুপ্তধনের লোভ আর প্রতিশোধের জন্যই কি তিনি খুনটা করেন? তোমাদের কাছে এখন সব রহস্যের জট খোলার সময় এসেছে। পুলিশও তাহলে সঠিক অপরাধীকে ধরতে পারবে। প্রথমেই আসি রঞ্জন দত্তের কথায়। সে কিন্তু এই কেসের গুরুত্বপূর্ণ অংশ। তবে সে একমাত্র খেলোয়াড় নয়। অলোক সেনের হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়া এবং একটা পাগল আমাকে মানচিত্রের ছেঁড়া টুকরো দিয়ে যাওয়া, সবটাই এর সঙ্গে জড়িত। ব্যোমকেশ, আর হেয়ালি নয়, সবটা একটু খুলে বলো তো দয়া করে। ব্যোমকেশ এবার তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একটা সিগারেট ধরিয়ে একটা শুক টান দিল। তারপর বলা শুরু করল,
তোমাদের যদি প্রথম থেকেই সবকিছু বলতে হয় তবে বলতে হবে রঞ্জন দত্ত, যে ছিল একসময় জমিদার সুধাংশু রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, এবং তারা একসঙ্গে ব্যবসার কাজে যুক্ত ছিলেন। কিন্তু কিছু কারণে তাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় জমিদার বাবু তার অংশের টাকা ব্যবসা দিয়ে তুলে নেয়। তাই তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। জমিদারবাবু বড়লোক মানুষ, তার কোনো ক্ষতি না হলেও ক্ষতি কিন্তু হয়েছিল রঞ্জন দত্তের, আর তার সেই ক্ষতির সঙ্গে সঙ্গেই ভেসে যায় তার সংসার। তারপর থেকেই তার ভিতর জ্বলতে থাকে প্রতিশোধের আগুন। সে যে কোনো উপায় হোক জমিদার সুধাংশু রায়ের থেকে বদলা নিতে চেয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই জমিদারবাবু জানতে পারেন তাদের পারিবারিক লুকোনো গুপ্তধনের কথা। আর এইখানেই আগমন হয় এক তৃতীয় ব্যক্তির, যার সেই গুপ্তধনের প্রতি লোভ ছিল প্রচুর। সে এমনভাবে এই ঘটনায় জড়িত যে কোনোভাবেই তার হাতে গুপ্তধন আসতো না। জমিদারবাবু কিন্তু তাকে প্রচণ্ড স্নেহ করতেন, তাই গুপ্তধন পাওয়ার খবরটা তিনি তার ভাই দীপনারায়ণ বাবুকে জানান। কি তাই তো? আমি ঠিক বলছি তো দীপনারায়ণ বাবু? দীপনারায়ণ বাবু এতক্ষণ ব্যোমকেশের কথা মন দিয়ে শুনছিল। এবারে সে বলে উঠল, এসব আপনি কি বলছেন ব্যোমকেশ বাবু? আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ জলজ্যান্ত আমার আপনার সামনে বসে রয়েছে। রঞ্জন এখনো মুখ খোলেননি, তাই আপনি দাঁড়িয়ে আছেন আমার সামনে। আপনি রঞ্জন দত্তের সঙ্গে হাত মিলিয়ে খুন করেন আপনার দাদাকে, ঠিক তো? আমি খুনের স্থান দেখে বুঝতে পেরেছিলাম এ খুন বাইরের লোকের হতেই পারে না। এখন আমি 100% নিশ্চিত যে খুনটা আপনি করেন নিজের দাদাকে, তাও আবার গুপ্তধনের লোভে। কিন্তু এখানে একজনের কথা আমরা ভুলে যাচ্ছি, সে হলো অলোক সেন। লোকটা জমিদারবাবুকে মন দিয়ে ভালোবাসত। কোনোভাবে সে বুঝতে পেরে যায় রঞ্জন তার মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাই সে জমিদারবাবুকে সাবধান করে। কিন্তু জমিদারবাবু জানতেন না যে শত্রু তার ঘরে, তাই তিনি অত্যন্ত গোপনে গুপ্তধন লুকিয়ে রাখেন গ্রামের একটি পুরনো শ্মশানে। গুপ্তধন যে কোথায় লুকোনো ছিল তা কেউ জানত না, রঞ্জন দত্তও নয় এবং দীপনারায়ণবাবুও নয়। শুধু জানত একজন, তার নাম অলোক সেন। আর সে যখন দেখল জমিদারবাবুর মৃত্যুর পর লোকগুলো তার উপর হামলা করতে পারে, সে ছদ্মবেশ ধারণ করে, এক পাগলের ছদ্মবেশ। আর সে ওই পাগলের ছদ্মবেশেই ঘুরে ঘুরে বেড়াত, পুরো গ্রাম আর পাহারা দিত সুধাংশু রায়ের লুকোনো গুপ্তধনের। তাই কাল রাতে যখন সে দেখল আমি গুপ্তধনের সন্ধান করতে এসেছি, তাই সে গুপ্তধনের হদিশ আমাদের কাছে দিয়ে যায়। আর সে পাগলের ছদ্মবেশী এদিক ওদিক ঘোরার কারণে জানত যে রঞ্জনের লোকেরা এই গুহায় আসত গুপ্তধনের খোঁজ চালাতে, আর তার সাহায্যেই আমি উদ্ধার করি এই গুপ্তধন এবং কিনারা করি এই খুনের। আমার কাজ এখানেই শেষ। গুপ্তধনের সঠিক জায়গা সরকারের ঘর, আর দোষীদের সঠিক জায়গা শ্রীঘর। দুটোর ব্যবস্থা পুলিশ ইন্সপেক্টর সহায় করবেন। আমাদের এবারের মতো ছুটি ভোগ এখানেই শেষ। কাল কলকাতায় ফিরতে হবে। পরের দিন সকালে আমরা যখন হাওড়াগ্রামী ট্রেনে চড়ে ফিরছি, তখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা ব্যোমকেশ আমাকে বলেছিল। বুঝলে অজিত, লোভ আর প্রতিহিংসা মানুষকে শুধু ধ্বংস করে। দীপনারায়ণ এটা বুঝতে পারল না। গুপ্তধনের চেয়ে গুরুত্বপূর্ণ হলো সততা আর নৈতিকতা, আর তার উপর হলো পরিবার। যারা সেটা বুঝতে ব্যর্থ হয় তাদের শেষ পরিণতি এরকমই হয়। আমরা বাড়ি ফিরে আসার প্রায় 3-4 দিন পর একটা চিঠি আসে আমাদের কলকাতার বাড়ির ঠিকানায়। সেখানে ছিল একটা মোটা অঙ্কের টাকা গুপ্তধন উদ্ধার করে দেওয়ার জন্য এবং সরকারের তরফ থেকে একটি ধন্যবাদ পত্র। তবে আমি জানি ব্যোমকেশ বক্সীর সত্যের অনুসন্ধান এখানেই থামবে না। আরও অনেক রহস্য রোমাঞ্চকর ঘটনা অপেক্ষা করে আছে আমাদেরই জন্যে।